আচ্ছা, তো গত ক্লাসে যেটা আমরা হচ্ছে মূলধন ব্যয়ের উদাহরণটা দেখে ফেলেছিলাম, ওটাই আমাদের লাস্ট ছিল, আমি তোমাদেরকে করে দেখিয়েছি। তো আজকে আমরা অনুশীলনটি নিয়ে আলোচনা করবো এবং আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এরপরে আসলে আমরা কিভাবে করবো, আমাদের তো আসলে পড়ানোর কিছু নাই, আমরা কি পড়াবো, সিলেবাসটা কি হবে, মানে সবই আসলে অনিশ্চয়তার মধ্যে আছে। তো যাই হোক, এটা আগে শেষ করি, তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো টপিকসে স্পেসিফিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া তো আমি আর কোনো দেখি না যে কিভাবে করব, কারণ এই একই জিনিস আমরা হচ্ছে আর তোমার কত পড়বো, ঠিক আছে? একই জিনিস তো পড়তে পড়তে আমাদের অবস্থা খারাপ। আহ, তো হচ্ছে আমরা বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমাদের অনুশীলনে দেওয়া আছে। তাকে বলেছে যে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায় কি বলা হয়? আচ্ছা, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় হচ্ছে ব্যবসার মূলধন ব্যয়, ঠিক আছে? যেই আয়টা বিনিয়োগকারী প্রত্যাশা করে সেইটুকু তোমার তার ব্যয়টাকেই কিন্তু সে প্রত্যাশা করে, ঠিক আছে? যেমন ধরো, কেউ যদি ব্যবসা করতে গিয়ে 10 টাকা ব্যয় হয়, সে কিন্তু মিনিমাম প্রত্যাশা করে যে আমি অ্যাটলিস্ট 10 টাকা আয় করব। এই যে প্রত্যাশিত আয়, সেটাই হচ্ছে তোমার মূলধন ব্যয়, ঠিক আছে? এটা আমাদের উত্তর হবে মূলধন ব্যয়। এরপরে দেখো, নিচের কোনটি দীর্ঘমেয়াদী তহবিলের উৎস? তো দীর্ঘমেয়াদী তহবিল এখানে অনেকগুলো আছে। বাণিজ্যিক ব্যাংক দিয়েছে, ব্যবসায়ী ঋণ দিয়েছে, তারপর অর্জিত লভ্যাংশ সংরক্ষিত তহবিল অন্যতম উৎস বলেছে। এখন আমাদের প্রথমেই দেখে আসি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক আমাদের দীর্ঘমেয়াদী তহবিল উৎস না, কারণ বাণিজ্যিক ব্যাংক স্বল্প এবং মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। অর্জিত লভ্যাংশ, লভ্যাংশ আমাদের তোমার তহবিল না, এটা তোমার হচ্ছে প্রতি বছরই চেঞ্জ হচ্ছে। ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক ঋণ বা ট্রেড ক্রেডিট স্বল্প মেয়াদ, তাহলে এখন দীর্ঘমেয়াদী তহবিল হচ্ছে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত আয়। আমাদের উত্তর হবে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত আয়। এটা প্রতিষ্ঠান নিট মুনাফার যে অংশটা তোমার ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ করে রাখে, সেটাকে আমরা বলেছি সংরক্ষিত আয় বা সংরক্ষিত তহবিল। সেটা থেকে একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদীতে তহবিল সংগ্রহ করে। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বারটা দেখতে পাচ্ছি যে 3 নাম্বারটাতে আমাদের কি আছে? 3 নাম্বারে আছে হচ্ছে তোমার ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি? ঋণ মূলধন ব্যয়ের যে আমরা নিয়েছি ঋণ মূলধনটা, সেটা সুবিধা কি? প্রথমে দেখো, এখানে অনেকগুলো অপশন আছে। মুনাফা বৃদ্ধি, এটা তো হবে না। সুদ হ্রাস, এটাও হবে না। তহবিল বৃদ্ধি হবে না। কর হ্রাস, আমাদের উত্তর হবে কর হ্রাস। কেন কর হ্রাস বুঝিয়ে দিচ্ছি। ঋণ মূলধন ব্যবহার করলে সরকারকে কর হার কিছু কম দিতে হয়। যেহেতু তুমি ঋণ নিয়ে ব্যবসা করছো, একে তুমি দেনার মধ্যে আছো, এ কারণে সরকার তোমাকে ঋণের উপরে কিছু কর তোমার ছাড় দেয়। তো এই কারণে ঋণ মূলধন ব্যবহারের সুবিধা হচ্ছে তোমার কর হ্রাস, মানে সরকারকে কিছু কর তোমার কম দিতে হচ্ছে। এটা গেল আমাদের 3 নাম্বারের উত্তর। এখন 4 নাম্বারে আসি, মূলধন মিশ্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, মূলধন মিশ্রণ জিনিসটা কি আমরা একটু বুঝে নেই। মূলধন মিশ্রণ, একটা প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন উপায়ে তোমার মূলধনটাকে সংরক্ষণ করতে, মানে মূলধনটাকে সংগ্রহ করতে পারে। শব্দটা হবে সংগ্রহ। যেমন আমরা কয়েকটা উৎস দেখেছি। একটা দেখেছি আমরা সাধারণ শেয়ার, আরেকটা দেখেছি অগ্রাধিকার শেয়ার, আরেকটা দেখেছি ঋণ মূলধন, আরেকটা দেখেছি সংরক্ষিত তহবিল। এই 4টা উৎসের মাধ্যমে একটা প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে মূলধন জিনিসটা কি? মূলধন মিশ্রণ জিনিসটা কি? মূলধন মিশ্রণটা হচ্ছে যে কোন প্রতিষ্ঠান কি পরিমাণে তোমার ঋণ নিবে, কি পরিমাণে সাধারণ শেয়ার ইউজ করবে, কি পরিমাণে সংরক্ষিত তহবিল ইউজ করবে, এই যেটা মিক্স করে যে একটা তোমার মূলধনটাকে নিল, এটাকে আমরা বলছি মূলধন মিশ্রণ, ঠিক আছে? ধরো আমরা বাসায় খিচুড়ি রান্না করব, সেখানে আমাদের চাল এবং ডাল আমরা যে ইউজ করছি, তো এই যে দেখো, চাল কি পরিমাণ নিব, ডাল কি পরিমাণ নিব, তার উপরে বিশেষ করে কিন্তু আমাদের খিচুড়িটার মানে টেস্ট বা ফ্লেভার বলো, সেটা ডিপেন্ড করবে। মূলধন মিশ্রণও সেরকম। তো তুমি কি কি উপাদান নিচ্ছ তার একটা
অংশ। যেমন তুমি ডালের মধ্যে কিন্তু খিচুড়িতে বিভিন্ন প্রকার ডাল অ্যাড করতে পারো, মুগ ডাল, মসুর ডাল বা বুটের ডাল বা ছোলার ডাল যেটা বলো না কেন, সব মিক্স করেও একটা তুমি খিচুড়ি করতে পারো, অথবা তুমি শুধুমাত্র মসুর ডাল বা মুগ ডাল ইউজ করেও করতে পারো চালের সাথে। চালটা কিন্তু মাস্ট এখানে তোমার আর কি মিশ্রণের ক্ষেত্রে। খিচুড়ির উদাহরণটা কেন দিলাম, জাস্ট মিশ্রণটাকে বোঝানোর জন্য। তুমি যখন ব্যবসা করতে যাবা তখন তোমার 4টা উৎস আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন আর সংরক্ষিত আয়। এই 4টার মধ্যে তুমি যে 2টা বা 3টা ইউজ করে তোমার মূলধনটাকে অ্যারেঞ্জ করছো, এটাকে আমরা বলছি মূলধন মিশ্রণ, ঠিক আছে, মিক্স করা। যে তুমি তো একটা ইউজ করছো না, তো সেটাতে কি গুরুত্ব দেওয়া হয় দেখো। প্রথমেই বলেছে সর্বোচ্চ ঋণের সুবিধা, 2 নম্বর বলেছে কাম্য ঋণ নীতি, তারপর বলেছে সর্বনিম্ন মূলধন ব্যয়। আচ্ছা, তো মূলধন মিশ্রণে আসলে গুরুত্ব দেওয়া হয় কোনটি? তোমাদের কাছে কি মনে হয় যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? দেখো, মূলধন মিশ্রণে গুরুত্ব দেওয়া হয় মূলত 2 আর 3, আর কাম্য ঋণ নীতি আর সর্বনিম্ন মূলধন ব্যয়, ঠিক আছে। তো কাম্য ঋণ নীতি কি? যে ঋণ নীতিতে তোমার ঋণের ব্যয়টা সবচেয়ে কম, সেটাকে আমরা বলতেছি কাম্য ঋণ নীতি। আর সর্বনিম্ন মূলধন ব্যয়, যেখানে আমার মূলধন খরচটা কম, সেটাও আমরা দেখবো। সেটার উত্তর হতে পারে আমাদের 2 আর 3। তো সর্বোচ্চ ঋণের সুবিধা আসলে আমাদের মূলধন নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় না, কারণ সর্বোচ্চ ঋণ নিলেই যে আমার প্রতিষ্ঠানের জন্য খুব ভালো হবে এটা বিষয়টা না। কাজে আমাদের দেখতে হবে কাম্য ঋণ নীতি, মানে ঋণটা দেখো, ঋণ নিয়ে কিন্তু 2টা এসেছে, 1 আর 2 দুইটাই কিন্তু। সর্বোচ্চ ঋণের থেকে আমাদের কাম্য ঋণটা বেশি দরকার, মানে যে ঋণটা আমার প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনবে। সর্বোচ্চ ঋণ নিলে যে আমার প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনবে সেই বিষয়টা এরকম না। তাহলে মূলধন মিশ্রণের ক্ষেত্রে আমাদের 2টা জিনিস গুরুত্ব দিব আমরা, এটা হচ্ছে কাম্য ঋণ নীতি, আর একটা হচ্ছে সর্বনিম্ন মূলধন ব্যয়, মানে যেখানে আমার ব্যয়টাও কম হচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের 4 নাম্বারটা। এখন 5 নাম্বার দেখো তো, অঙ্ক। আমরা জানি যে আমাদের এইরকম অঙ্কগুলো আমাদের আসতে পারে ফিনান্সের এমসিকিউতে, এবং এই চ্যাপ্টারে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে, এই চ্যাপ্টারে এমসিকিউতে অঙ্ক আসে। প্রথম অঙ্ক বলেছে নান্নু মিয়া 12% সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসি ব্যবসা শুরু করে। করের হার 12% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত? আচ্ছা, তাহলে এটা একটু আমাদেরকে করতে হবে। আমাদের হচ্ছে সূত্র যেটা আছে, দেখো মনে করে দেখো সবাই, কর পূর্ব ঋণের ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। তাহলে আমরা তো তোমার হচ্ছে এটা দিয়ে অঙ্কটা করব। এখন আমাদের তো এমসিকিউ করার সময় সূত্র লিখে করার দরকার নেই, আমরা জাস্ট ক্যালকুলেটর নিয়ে এটা করে ফেলবো। কিভাবে করব দেখো, ক্যালকুলেটরে আমরা দেখি, একটু চেষ্টা করে দেখি এখানে লেখা আমি পারি কিনা। 12% সুদ, দেখেন দুইটাই কিন্তু সুদের হারও 12%, আবার করের হারও 12%। তাহলে আমাদের এখানে হবে তোমার পয়েন্ট, আচ্ছা দেখো এখানে হচ্ছে দিচ্ছি আমি 0.12 ইন্টু 1 মাইনাস 0.12। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এটাও কিন্তু পয়েন্ট মেরা, এখানে ডটটা আমি দিতে পারছি না। দেখো, তার মানে এটা ইউজ করে যেটা আসে তোমার, এটা হচ্ছে সূত্র। 2 লক্ষ টাকা কিন্তু আমাদের মনে করে দেখো, সূত্র কিন্তু কোনটা, কর পূর্ব ঋণের ব্যয় ইনটু 1 মাইনাস কর হার, ঠিক আছে, ওই সূত্রটা ইউজ করে করবো। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমাদের সূত্র তো লেখার দরকার নেই, প্র্যাকটিস করতে করতে আমাদের অঙ্কটা মাথায় থাকবে, শুধু এইটুকু আমরা ক্যালকুলেটরে লিখবো, প্রেস করবো, তারপরে যে উত্তরটা আসে সেটা আমরা দিয়ে দিব। এটা যদি আমি করি আমাদের কত হয়? তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসেছো কিনা? আমি তো ক্যালকুলেটর নিয়ে বসি নাই। তো এটা যদি করা যায়, কেউ একজন করে আমাকে বলতে পারো। যেমন ক্লাস তো তোমরা খুব দ্রুত করে ফেলো, বলার আগেই হচ্ছে করে ফেলো, এটাই হচ্ছে ক্লাসের সুবিধা, ঠিক আছে। এই যে দেখো ম্যাথের জিনিসগুলা বা এগুলা ঠিক করে আমরা করতে পারি না অনলাইনে। আচ্ছা, এটা যাই হোক, উত্তরটা তোমরা হচ্ছে আমাকে বলো। এখন একটু একজন ক্যালকুলেটর নাও, একটু পড়ো, তোমরা তো পড়ার টেবিলেই বসেছো। 1 মাইনাস 0.12। আচ্ছা, তোমার এটার উত্তর হচ্ছে তোমার 10.56। তোমরা কেউ বলছো না, তার মানে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো নাই। আমি এটা করে দেখলাম, এটার উত্তর হচ্ছে 10.56।
56%, ঠিক আছে। তো এটা তো 1 সেকেন্ডে করা যায়, করতে কত সময় লাগালা। এখন আমরা দেখি পরেরটাতে কি বলেছে। শবনম লিমিটেড প্রতিটি 5,000 টাকা মূল্যে 9% অগ্রাধিকার শেয়ার 10% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। সর্বনিম্ন মূলধন ব্যয় করবে। তোমাকে এখানে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় জানতে চেয়েছে। দেখো, প্রতিটি 5,000 টাকা মূল্যের 9% অগ্রাধিকার শেয়ার 10% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। এখন তোমার মাথায় চলে আসতে হবে অগ্রাধিকার শেয়ারের সূত্র। এই জন্যই বলেছি মেয়েরা যে সূত্রগুলো আমাদের কি পরিমাণ ইম্পর্টেন্ট, আমি যত কাছে সূত্রগুলো দিয়েছিলাম তোমাদের। আচ্ছা, তো অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্রটা খেয়াল করে দেখি আমাদের উপরে কি ছিল। উপরে ছিল হচ্ছে আমাদের শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, আর নিচে ছিল হচ্ছে শেয়ারের বিক্রয় মূল্যটা, ঠিক আছে। তো এখন আমাদের প্রত্যাশিত লভ্যাংশ কত দেখো, বলেছে 5,000 টাকা মূল্যের 9% অগ্রাধিকার শেয়ার। 9% হচ্ছে আমাদের লভ্যাংশটা, ঠিক আছে, যেটা আমার সূত্রের উপরে বসবে। আর 10% কমে বিক্রি করে। কোনখান থেকে কমে বিক্রি করে? এই 5,000 টাকা থেকে 10% কমে বিক্রি করছে। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু আমাদেরকে টেকনিক্যালি করতে হবে, মানে কিছু কাজ আছে। তাহলে প্রথমে আমরা উপরেটা দেখি যে আমাদের শেয়ার মালিকদের যে তোমার লভ্যাংশটা, সেটা কত। লভ্যাংশ হচ্ছে আমাদের 9%, ঠিক আছে। তাহলে এখানে আমরা উপরে দিব হচ্ছে তোমার 9%, 0.09। এভাবে কি লেখা যায়? আল্লাহ, কি অবস্থা, লিখতে পারতেছি না। আর হচ্ছে তোমার নিচে হচ্ছে তোমার 10% কম মূল্যে বিক্রয় করে। এখন কোনখান থেকে 10% কম? আর দাঁড়া, উপরেটা আমি আরেকটু ক্লিয়ার লেখার চেষ্টা করছি। এটা যে আসলে 9% সেটাই বোঝা যাচ্ছে না, চলে গেল। আচ্ছা, আমি সমস্যা এটা দেখি, আগেরটা তো আমরা দেখেছি। তাহলে উপরে হচ্ছে আমাদের তোমার আমরা দিব হচ্ছে 9, উপরে দিচ্ছি হচ্ছে তোমার 9। এখানে কিন্তু একটা শূন্য বসবে আগে। শূন্য 9, যখনই আমরা 9% বসাবো তখন কিন্তু শূন্য দিয়ে বসাতে হবে, না কিন্তু 90% হয়ে যাবে। উপরে হচ্ছে তোমার 9%, আর নিচে হচ্ছে তোমার শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। বিক্রয় মূল্যটা খেয়াল করো, আমাদের 5,000 থেকে 10% কম। তাহলে 5,000 থেকে 10% কম হলে আমাদের কত হয়? 5,000 10% হচ্ছে আমার 500। 5,000 ইন্টু 10 করবো আমরা, তাহলে 500। আর এই 500টা যদি আমার কম হয়, নিচে হবে আমার 4,900। নিচে হবে আমার 4,000, 4,500, 900 না, 4,500। মেয়েরা 4,500 কিভাবে বের করেছি একটু খেয়াল করি আমরা। আমাদের 5,000-এর উপরে যদি আমরা 5,000-এর উপরে যদি আমরা 10% ধরি, তাহলে হচ্ছে আমাদের 500, ঠিক আছে। বলেছে যে 5,000 টাকা হচ্ছে আমাদের বর্তমান মূল্য, তার থেকে 10% কমে বিক্রি করা হবে। তাহলে এই যে 500 টাকা আমার কম দিচ্ছি, কমটা বাদ দিলে হচ্ছে আমার 4,500, ঠিক আছে। এখন আমরা ভাগ করব।
আচ্ছা দেখো আমরা হচ্ছে এই যে আমাদের যে 9%, সেই 9%টা যদি আমরা ধরি 5,000 ইন্টু 9%, তাহলে হলো আমাদের 9%টা আমার টাকায় বের করতে হবে। ঠিক আছে, আমার কলমটা কোথায় গেল? 9%টা যদি আমরা টাকায় বের করি তাহলে আমাদের উত্তর অনুযায়ী আমাদের আসলে এখানে চেঞ্জ হচ্ছে। উত্তর ওরা টাকায় বের করে নিয়েছে। তাহলে আমি দেখলাম যে উত্তরটা দেখো 450 কিভাবে হলো। আমি 5,000 টাকার উপরে 9% ধরেছে, ওরা ধরে উত্তরটা বের করেছে। এরপরে দেখো 10% তো আগে দেখিয়েছি কিভাবে করলো, 4,500। কারণ এখানে আমি এত ডিটেলস লিখতে পারবো না, তোমরা সূত্র অনুযায়ী, সূত্রটা তো বলেই দিলাম, সূত্র অনুযায়ী করবা। করার পর দেখো এটাতে ভাগ করলে আমাদের উত্তরটা হবে হচ্ছে তোমার এই 10% আসবে। ঠিক আছে, এখানে ভাগ করে দেখো 450 ভাগ হচ্ছে তোমার 450 ভাগ 4,500, এটা করলে তোমার হবে ইন্টু 100 করবা। ইন্টু 100 করলে তোমার হবে 10%। অবশ্যই ইন্টু 100 করতে হবে, কারণ আমাদের সূত্রে কি আছে এখানে একটা পার্সেন্টেজ আছে। ঠিক আছে, আর এটা কিভাবে বের করলাম তাও বলে দিয়েছি। 5,000 এর উপরে 9%, এটাও কি 5,000 এর উপরে 10% আগে ধরেছি, ধরে ওইখান থেকে আবার তোমার হচ্ছে 10% যে কমটা সেটা বাদ দিয়ে দিয়েছি। মানে 5,000 এর উপর 10% ধরেছি হচ্ছে আমরা 500, 5,000 থেকে আবার 500 বাদ দিলে আমার হয় 5,400, সরি 5,500, 4,500। আচ্ছা, তো এটার উত্তর এটা। এইভাবে আমাদের ক্যালকুলেটরে শুধু এটুক করে আমরা উত্তরটা করতে পারছি। এরপরে আমরা পরেরটা পড়ি। পরেরটা হচ্ছে আমরা দেখি কি বলেছে আমাদের। বারবার স্ক্রিনটা চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে জনাব টুটুলের ব্যবসায় মোট 1 কোটি টাকা, যার 60% নিজস্ব, অবশিষ্ট 15% ঋণ এবং 20% মুনাফায় বিনিয়োগের সুযোগ পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করে। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়। দেখো একটা উদ্দীপক নির্ভর এমসিকিউ কোশ্চেন, সেখানে আমাদেরকে এই ধরনের এমসিকিউ প্রশ্ন আসছে, আমাদের কিন্তু একটু খেয়াল করে পড়ে তোমার হচ্ছে উত্তরটা দিতে হবে। তো এখানে বলেছে যে জনাব টিটুরের মোট মূলধন হচ্ছে 1 কোটি। ঠিক আছে, মোট মূলধন 1 কোটি, যার মধ্যে 60% নিজস্ব, মানে 60% নিজের টাকা, আর 15% হচ্ছে তোমার ঋণ। ঠিক আছে, তাহলে 60 আর 15 কত হলো আমাদের 75, আর 20% হচ্ছে তোমার মুনাফার। আচ্ছা, আচ্ছা, মাত্র 75% হিসাব দিয়েছে। আসলে উদ্দীপকে যেটা আছে আমরা সেটাই করবো, কিছু করার নাই। খেয়াল করে দেখো উদ্দীপকটা একটু অসম্পূর্ণ। 60% বলেছে নিজস্ব, আর অবশিষ্ট 15% আবার ঋণ। তাহলে অবশিষ্ট কি 60 এর অবশিষ্ট কি 15 হয়? 60 এর অবশিষ্ট হয় তোমার 40%। যাই হোক, ওরা কেন এইভাবে দিয়েছে আমরা দেখি। তিনি 20% মুনাফায় বিনিয়োগের সুযোগ পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করে, ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়। বলেছে এরপরে দেখে আমরা পরের পৃষ্ঠাটায় বলেছে বর্তমানে জনাব টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত। খেয়াল করো, ওর 60% ছিল নিজস্ব, অবশিষ্ট 15% ঋণ। এখানে উদ্দীপকটাতে একটু প্রবলেম আছে, কারণ 15% যদি ঋণ হয় তাহলে 1 কোটির 15% আমরা ধরবো, কিন্তু আমাদের যে হিসাবটা, সেই হিসাবটাতে আসলে আমাদের কিন্তু উত্তরের সাথে মিলছে না। উত্তরে কিন্তু হবে আমাদের 40 লক্ষ। দেখো উত্তরটা হিসাবে আমাদের এখানে 40 লক্ষ হয়, কিন্তু আমাদের উদ্দীপকে বলেছে তোমার হচ্ছে যে 15% ঋণ। তাহলে আমরা যদি 1 কোটির 15% ধরি, তাহলে যেটাই হবে সেটা হবে উদ্দীপকের আলোকে আমাদের উত্তর। আমাদেরকে ধরতে হবে 1 কোটি 15%। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসে, আমি তো ক্যালকুলেটর নাই আমার, মুখে মুখে তো এগুলা করা সম্ভবই না। তোমরা তো খুব বসার কথা ক্যালকুলেটর নিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে 40 লক্ষ। আমরা হচ্ছে যেটা করলাম, কারণ হচ্ছে তোমার বলেছে যে তোমার 1 কোটি 60% নিজস্ব এবং অবশিষ্ট হচ্ছে তোমার ঋণ। তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে 40 লক্ষ। 1 কোটি যদি 60 লক্ষ আমার
নিজস্ব হয়, যদি শেয়ার হয়, তাহলে বাকি 40 লক্ষ হচ্ছে আমার ঋণ। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 40 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলেছে মূলধন কাঠামোর পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন তহবিলের সুযোগ ব্যয়, তহবিলের গড় মূলধন ব্যয়, সর্বনিম্ন মূলধন ব্যয়। আচ্ছা, তাহলে এখানেও তিনটাই বিবেচনা করেছে। ঠিক আছে। যে কোনো জিনিস, যে কোনো মূলধন কাঠামো পরিবর্তন করতে গেলে আমাদের সুযোগ ব্যয়টাও দেখতে হবে, আমাদের গড় মূলধন ব্যয়ও দেখতে হবে এবং সর্বনিম্ন মূলধন ব্যয়ও দেখতে হবে। তাহলে এটার উত্তর হবে 1, 2 ও 3। মূলধন কাঠামো পরিবর্তনে আমাদের তিনটা জিনিস কি দেখতে হয়। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এখন আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। মূলধন ব্যয় কি? মূলধন ব্যয় কি আমরা সবাই জানি, একটু আগেও আমাদেরকে কথা হয়েছে। তো আমরা বিভিন্ন সংজ্ঞা দিতে পারি। তো আমি যে কোনো একটা বলি, তোমাদের এটা পছন্দ দিতে পারো। তোমাদের বইতে 63 পৃষ্ঠা শেষের দিকে আছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারের আয়ের প্রয়োজন হয় সে হারকে মূলধন খরচ বা মূলধন ব্যয় বলে। মানে বিনিয়োগের উপরে সর্বনিম্ন যে আয়টা মালিক প্রত্যাশা করে সেটাকে আমরা বলছি মূলধন ব্যয়। ঠিক আছে। তাহলে এটা আমরা সংজ্ঞা আমাদের বই কয়েকবার বলেছি, আমরা যে কোনো একটা দিব, অবশ্যই বানিয়ে দিব না, বই থেকে একটা নিয়ে সুন্দর করে জ্ঞানের উত্তরটা আমরা দিব। এরপর দেখো আমাদেরকে বলেছে যে কাম্য ঋণ নীতি বলতে কি বোঝায়। আচ্ছা, তোমাদের বইতে বলেছে যে দেখো কাম্য ঋণ নীতি তোমাদের বইয়ের 64 পৃষ্ঠায়, ঠিক আছে, 64 পৃষ্ঠায় দ্বিতীয় প্যারাতে আছে যে প্রতিটি প্রতিষ্ঠানে একটি কাম্য ঋণ নীতি থাকে। এরপর দেখো বলেছে কাম্য ঋণ নীতি বলতে ব্যবসায়ের মোট মূলধনের কত অংশ ঋণ বা ধার থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায়। ঠিক আছে। তার মানে আমরা এই লাইনটা দিব 64 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতে এই লাইনটা আছে। তো কাম্য ঋণ নীতি বলতে মোট কত অংশ ঋণ বা ধার থেকে আসছে সেটাকে বোঝায়। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু আমি সুন্দর করে বলি। তোমাদের বইয়ের সংজ্ঞাটা আমার এটা ভালো লাগে না। ঠিক আছে। আমি ক্লাসও তোমাদেরকে বলেছি আর ইন্টারমিডিয়েট এটাই পাবা। আসলে কাম্য ঋণ নীতি হচ্ছে এমন একটা ঋণ নীতি যেখানে তোমার মূলধন খরচ সবচাইতে কম। আমি আবার বলছি, কাম্য ঋণ নীতি বলতে বোঝায় এমন একটা ঋণ নীতি যেখানে একটা প্রতিষ্ঠানের মূলধন খরচ সর্বনিম্ন হয়। এটাই আসলে হচ্ছে প্রপার উত্তর। তোমাদের বইতে দেওয়া আছে হচ্ছে যে কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয় তাকে বোঝায়। তোমরা বইয়েরটা দিতে পারো, বইয়েরটা দিলে কেউ কাটা দিবে না, কিন্তু আমি তোমাদের, যেহেতু বোর্ড বই, আমি তোমাদেরকে প্রপার উত্তরটা বললাম। আমার তো ইন্টারমিডিয়েটের বইয়ে তোমরা দেখতেই পারো, কারো বড় ভাই বোন থাকলেও বের করে দেখতে পারো, এটাই দেওয়া আছে যেটা আমি বলছি। এবং এটাই আমার কাছে যুক্তিযোগ্য মনে হয় যে যেই ঋণ নিতে আমার খরচটা সবচেয়ে কম সেটাই আমার কাম্য ঋণ নীতি হওয়া উচিত। তো যাই হোক, আমি বইয়ের পৃষ্ঠাটাও বলে দিয়েছি, 64 পৃষ্ঠা এটা পাবা। এরপর 3 নাম্বার দেখো যে মূলধন মিশ্রণ বলতে কি বোঝায়। মূলধন মিশ্রণ আমি আজকে ক্লাস শুরুতেই আলোচনা করে ফেলেছি, এর আর আমি বলবো না যে মূলধন মিশ্রণ কি, যে খিচুড়ি টিচুড়ি দুনিয়ার কিছু দিয়ে আমি মূলধন মিশ্রণটা আলোচনা করেছি। তো তোমরা ওইখান বই আছে, তোমরা নিয়ে নিবা ওইখান থেকে। এরপর আছে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সূত্রটি লেখো। বলো, একটু আগে আলোচনা করার কি আছে, যে একটু আগে আমরা লিখলাম, লিখেই তো অঙ্কটা করলাম। কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সূত্রটি লিখো। তার মানে হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার। ঠিক আছে, সবসময় সূত্রগুলো মাথায় রাখতে হবে। কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার, এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে আছি, আমাদের বলেছে যে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় ব্যাখ্যা করো। আচ্ছা, তো সুযোগ ব্যয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, একটা পুরো ক্লাসই মনে আমরা সুযোগ ব্যয় করেছি। তো এখন আমরা আসি যে সুযোগ ব্যয় জিনিসটাকে আবার একটু দেখি। আমাদের বইয়ের 68 পৃষ্ঠায় আছে। ঠিক আছে, আমাদের বইয়ের 68 পৃষ্ঠায় এটার উত্তর আছে। 68 পৃষ্ঠায় তোমরা দেখবা যে একটা সংরক্ষিত আয়ের একটা হেডিংই আছে, সেখানে 3 নাম্বার প্যারায় তোমরা এটা পেয়ে যাবা। আচ্ছা, এখন প্রথমেই আসি যে আমরা সুযোগ ব্যয় জিনিসটা কি। দেখো, শেয়ার কোম্পানি আয়ের সম্পূর্ণ অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে তোমার হচ্ছে যদি আমরা রেখে দিই তাহলেও কিন্তু একটা সুযোগ ব্যয় আছে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে দেখে মনে হচ্ছে যে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় নাই। সংরক্ষিত আয় কি সেটা আমরা সবাই জানি, তারপর আজকে ক্লাসে আমি বলেছি।
নিট মুনাফার যে অংশটা আমরা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য রেখে দিই সেটাকে আমরা বলছি সংরক্ষিত আয়। তো আমাদের কি প্রশ্ন হচ্ছে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় নেই, ধারণাটি ব্যাখ্যা করো। সংরক্ষিত আয়টা তো আমরা জানলাম, এখন তোমরা জেনে নিই সুযোগ ব্যয়টা কি। সুযোগ ব্যয় হচ্ছে যে একটা বিনিয়োগ আমরা যেখানে বিনিয়োগটা করলাম সেখানে না না করে আমরা যদি অন্য জায়গায় করি, তাহলে আমার যেখান থেকে আমি বিনিয়োগটা করলাম না সেখান থেকে আমি যে টাকাটা পেতাম বা যে আয়টা পেতাম সেটাকে আমি বলছি সুযোগ ব্যয়। আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো বলেছে যে অন্যত্র বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় বঞ্চিত হওয়াকে আমরা সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বলে আখ্যায়িত করা হয়। তোমাদের বইয়ের লাস্টে আছে অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হওয়াকে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়। এখন অন্যত্র বিনিয়োগ কি, মানে সংরক্ষিত আয়টা তুমি ব্যবসার জন্য না রেখে দিয়ে তুমি এটা দিয়ে একটা শেয়ার কিনতে পারতা, এটা দিয়ে তুমি একটা বন্ড কিনতে পারতা, এটা দিয়ে তুমি ডিবেঞ্চার কিনতে পারতা, তাহলে এখান থেকে তুমি আয় পেতা। এটাকেই বলেছে অন্যত্র আয়। সেইটা তুমি না করে তুমি কি করলা, সেটা না করে হচ্ছে তুমি প্রতিষ্ঠান ব্যবসার জন্য রেখে দিলা। এই যে যে অন্যত্র আয়ের সুযোগটা থেকে তুমি বঞ্চিত হচ্ছে, এজন্যই আমরা বলছি সুযোগ ব্যয়। ঠিক আছে, এখন ব্যাখ্যা করতে বলেছে। ব্যাখ্যা যেহেতু করতে বলেছে আমাদেরকে একটা উদাহরণ আমরা দিতে পারি। তোমাদের বই 69 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে। কোন কোম্পানির অর্জিত মুনাফার পুরাটাই শেয়ার মালিকদের মধ্যে বন্টন করলে এবং শেয়ার মালিকরা সে অর্থ অন্যত্র বিনিয়োগ করলে 15% ছাড়া আয় করতে পারলে এই 15%ই হবে কোম্পানির সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। দেখো এখন কোম্পানি যদি এই টাকাটা নিজের কাছে রেখে না দিত, পুরাটাই হচ্ছে তোমার শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিত, তাহলেই তোমার হচ্ছে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়টা কি আমাদেরকে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, যেহেতু এটা অনুধাবন একটা প্রশ্ন আসবে। এটা আমরা 68 এবং 69 পৃষ্ঠায় আমরা উদাহরণও দেখতে পারবো, প্লাস হচ্ছে সংজ্ঞাটাও খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের অনুসরণী প্রশ্নগুলো। একটা সৃজনশীল প্রশ্ন আছে, তো এখন তো আর করতে পারছি না, আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো বলেছে যে প্রিয়ন্তী টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার 5 কোটি, 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি এবং অবশিষ্ট 8% ঋণ মূলধন। আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে একটা মোট মূলধনটা দেয়, এটা হচ্ছে আমাদেরকে দেয় ওয়েট, ওয়েট যে আমরা বের করেছি বা ভাগ বা অনুপাত বের করেছি সেটার জন্য। ঠিক আছে, এই মোট মূলধনটা সেজন্য দেয়। খেয়াল করে দেখবে যে আমরা যে গত ক্লাসে যে উদাহরণের অঙ্কটা করেছি সেখানে এরকম একটা মোট মূলধনের পরিমাণ দেওয়া ছিল। এর মধ্যে 10 টাকা মূল্যে সাধারণ শেয়ার 5 কোটি, আমরা কি করব, এই 5 কোটিকে আমরা 10 কোটি দিয়ে ভাগ দিব, তাহলে আমরা সাধারণ শেয়ারের অনুপাতটা পেয়ে যাব। আমরা আবার 3 কোটিকে 10 কোটি দিয়ে ভাগ দিব, তাহলে আমরা অগ্রাধিকার শেয়ারের অনুপাত পেয়ে যাব। তাহলে 5 আর 3 কত, এরা 5 আর 3 হচ্ছে 8। বলেছে যে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে ঋণ মূলধন, তাহলে ঋণ মূলধন কত, আমাদের 5 আর 3 যদি 8 হয়, তাহলে 10 কোটি থেকে আমরা 8 কোটি বাদ দিয়ে দিলে আমাদের ঋণ মূলধন হবে 2 কোটি। তাহলে ঋণ মূলধন হচ্ছে আমাদের 2 কোটি, বলে দেয় না কিন্তু আমাদেরকে বের করতে হবে কিভাবে। কোম্পানির মোট মূলধন হচ্ছে 10 কোটি, এর মধ্যে 5 কোটি ঋণ, 5 কোটি শেয়ার আর 3 কোটি অগ্রাধিকার শেয়ার, তার মানে 5 আর 3 8, বাকি যেটা রয়ে যাচ্ছে 10 এর থেকে 8 বাদ দিলে 2 কোটি, এই 2 কোটি হচ্ছে আমাদের ঋণ। তাহলে এই সবগুলোকে আমরা 10 দিয়ে ভাগ দিব। কি করব, 5 ভাগ 10, 3 ভাগ 10, 2 ভাগ 10, এটা করলে আমাদের প্রতিটা ওয়েট বা অনুপাত বের হবে। ক্লিয়ার, এই লাইনটা দেয় আমাদের ওয়েট বা অনুপাত বের করার জন্য মূলধনের টাকাটা।
এরপরে দেখো আমাদের বলে যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, পার্সেন্টেজ গুলো হচ্ছে মূলত আমাদের ব্যয়। যেমন অগ্রাধিকার সারে ব্যয় এখানে 6% এবং বীর মূলধনের ব্যয় 8%, এটা দেওয়া আছে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো বলেছে যে 2012 সালে কোম্পানির শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদানের এবং পরে প্রতি বছর 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মুনাফার বৃহৎ একটি অংশ বা উদ্যোগ গ্রহণ করে। তাহলে খেয়াল করে দেখি আমরা এই লাইনটা বলেছে যে আমাদের তোমার হচ্ছে ঋণটাকে সাধারণ শেয়ারের মূল্যটাকে বের করা যায়। আমাদের একটা অঙ্কের সৃজনশীল প্রশ্ন। তো আমরা দেখি প্রশ্নটা আমাদের কি করেছে, আমরা জাস্ট এখন প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটাই আমরা গড় নাম্বারে একটু যাই, যেহেতু অঙ্কটা করলাম আর আমাদের সময় নাই বেশি। টেক্সটাইলে গড় মূলধন ব্যয় বের করো, মানে তোমাদেরকে গড় মূলধন ব্যয় বের করতে হবে, যেটা গত ক্লাসে আমরা করেছি। আমি দেখিয়েছিলাম WACC বা গড় মূলধন ব্যয়, তোমাদের উদাহরণে দেওয়া আছে 69 পৃষ্ঠায়, যেটা আমরা গত ক্লাসে করেছি। ঠিক একই ভাবে তোমাদের গড় মূলধন ব্যয়টা বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ওয়েট গুলা বের করতে আমি বলেই দিলাম। ব্যয় এখানে ঋণেরটা এবং তোমার হচ্ছে ঋণেরটা এবং অবাধিত শেয়ারটা করতে হবে, ঠিক আছে। কিন্তু সাধারণ শেয়ারের ব্যয়টা তোমাকে বের করে নিতে হবে, সাধারণ শেয়ারের সূত্র দিয়ে ব্যয়টা বের করে নিতে হবে। তারপর তিনটার গড় আর তিনটার ব্যয় নিয়ে আমাদেরকে একটা গড় মূলধন ব্যয় বের করে ফেলতে হবে। আমরা যদি উদাহরণটা ফলো করি 69 পৃষ্ঠা, আমরা সবাই পারবো সেম, ঠিক আছে। বরঞ্চ 69 পৃষ্ঠা উদাহরণ থেকে এটা সহজ। আর 69 পৃষ্ঠায় তোমার সবকিছু বের করতে হয়েছিল, এখানে কিছু বের করতে হবে না, শুধুমাত্র সাধারণ শেয়ারের ব্যয়টা বের করলেই হবে। আচ্ছা, তার মানে আমরা গ নাম্বারে করছি গড় মূলধন ব্যয়, আর ঘ নাম্বারে আছে মুনাফা দ্বারা ঋণ পরিশোধ করা পিএনসি টেক্সটাইলের জন্য লাভজনক হবে কিনা তা মূল্যায়ন করো। আচ্ছা, মুনাফা দ্বারা ঋণ পরিশোধ করা, ঋণ তো আসলে আমাদের পরিশোধ করতেই হবে, সেটা আমরা মুনাফা দিয়ে করি বা যেভাবেই করি, ঠিক আছে, ঋণ আমাদের পরিশোধ করতেই হবে। তো এটা অবশ্যই যুক্তিযোগ্য বা লাভজনক। লাভজনক তোমার তেমন হবে না, কারণ এটা ঋণ তো পরিশোধ করতে হবে, কিন্তু এটা যুক্তিযোগ্য একটা সিদ্ধান্ত। কারণ হচ্ছে যে ঋণের টাকা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ঋণের টাকা আমাদের পরিশোধ করতে হয়। এটা একটা থিওরির প্রশ্ন, প্রথমটা হচ্ছে ম্যাথ, পরেরটা থিওরি। আমরা পুরো চ্যাপ্টারে এরকম অনেক কিছু আলোচনা করেছি, সেই আলোকে আমরা একটা দেখে নিব। আচ্ছা, এই গেল আমাদের ক্রিয়েটিভ প্রশ্নটা। তাহলে আমাদের সময় মেয়েরা শেষ হয়ে আসতেছে। তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীটা অনুশীলন করবে, ম্যাথের প্রশ্ন সহ সবগুলো। কোনো প্রবলেম হলে আমাকে আগামী ক্লাসে বলবে, আমরা আসলে আগামী ক্লাসে কি নিয়ে নিব সেটাই হলো বিষয়। আচ্ছা, ক্লাসটা আসুক, আমি তোমাদেরকে জানাই দিব, কারণ আমাদের আসলে এখন আলোচনা করার মতো তেমন কিছুই নেই, ঠিক আছে। যে আমি ম্যাথের চ্যাপ্টার গুলো পুরো সবগুলো আবার করালাম, যেগুলো তোমাদের একটু একটু সমস্যা ছিল আর কি। এখন তো তোমার ব্যাংকিং এ তোমার কি, ব্যাংকিং এ তোমাদের কোন চ্যাপ্টার দরকার আমাকে একটু বলো তো। ফিনান্সে এখন আমার মতে আর কোনো ইয়ে নেই। তোমরা কি সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকটা তো করেছিলে, তাই তো? ব্যাংকিং এর উপরে 13 অধ্যায়। আচ্ছা, তো আগামী ক্লাসে কি পড়াবো সেটা একটু আমাকে আগে বলে দিলে ভালো হয়। এখন হচ্ছে তোমাদের যেটাতে প্রবলেম থাকবে আমি সেটা পড়াবো, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু এখন হচ্ছে শেষ হয়ে গেছে, তারপর আমি পরীক্ষা নেওয়া শুরু করব। আচ্ছা, তাহলে আমরা একটু 13 অধ্যায়টা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু পরীক্ষায় রাখবেই, ঠিক আছে, এটা মনে রেখো। সিলেবাস সংক্ষিপ্ত হলো, কেন্দ্রীয় ব্যাংক থাকবে। তো আমরা কেন্দ্রীয় ব্যাংকটা একটু আলোচনা করে নিয়ে তারপর আমরা তোমাদেরকে আমি বলে দেবো, আমি একটা করে পরীক্ষা নিব আর কি। এছাড়া তো আমাদের এখন কি পড়াবো বলো, একই জিনিস কত পড়াবো। আর অঙ্ক তো এইভাবে করানো যাচ্ছে না, বোর্ড না থাকলে আসলে অঙ্ক করানো যায় না, ফিনান্সের অঙ্ক স্পেশালি এইভাবে মুখে মুখে হয় না। আচ্ছা, তো হচ্ছে তোমরা তাহলে ভালো থেকো। আগামী ক্লাসে আমরা তাহলে 13 অধ্যায়টা দেখবো। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন অধ্যায় পড়বা বা তোমাদের সমস্যা থাকলে ওকে সলভ করে আমরা একটা একটা করে পরীক্ষা নিয়ে ফেলবো। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম যেন ক্লাস নিতে ইচ্ছা হয় না। একটা ক্লাস নেওয়া জুমে কিন্তু অনেক টাফ। কেন টাফ জানো? কারণ হচ্ছে আমরা এখন বাসায় আছি, কলেজে গেলে তো চলে গেলাম, বাসায় থাকলে কিন্তু আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, স্পেশালি যাদের আমাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু খুব ডিস্টার্ব করে।
এই জুমে মানে ওরা ল্যাপটপটা নিজেই ইউজ করতে চায়, ওদেরকে ম্যানেজ করে একটা ক্লাস নেওয়া আমাদের জন্য টাফ হয়ে যায়। তোমরা যখন অ্যাটেন্ড না করো তখন আসলে খুব খারাপ লাগে যে তাহলে এত কষ্ট আমরা কেন করছি। ঠিক আছে, কলেজে গেলে তো আমাদের জন্য বরঞ্চ ভালো, তোমাদের তোমাদের তো আরো কষ্ট করতে হতো কলেজে গেলে, এই শীতের মধ্যে উঠে তোমাদের যেতে হতো। বাসায় বসে বসে একটা ক্লাস শুনবা, শুনলেও তো মানুষের মাথায় কিছু থাকে, সেটাও করতে চাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করবো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।